সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা দেশের অর্থনীতি নিয়ে কথা বলবো। এর জন্য আজকের বিষয় হচ্ছে কেমন আছে আমাদের অর্থনীতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন এফবিসিসিআইয়ের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য এবং বাংলাদেশ চারকোল অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান। তার আরেকটি পরিচয় হচ্ছে আটাবের যুগ্ম সাধারণ সম্পাদক। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা প্রথমেই মিস্টার আতিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে দেশের অর্থনীতি আসলে কেমন আছে। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে জানুয়ারিতে বিশ্বব্যাংক একটা প্রতিবেদন দিয়েছিল যে বাংলাদেশের অর্থনীতির গতি কমবে। এর কারণ হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ ও শিল্প খাতে ভাটার টান। বিপরীতে মূল্যস্ফীতি থাকবে চড়া। সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য পূরণ হবে না। জিডিপি নামতে পারে 4.1-এ। এখন কি অবস্থা সামগ্রিকভাবে যদি আপনি বলেন। আপনাকে ধন্যবাদ। এটা এ সময়ের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দেশের অর্থনীতি। আমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ দেশের অর্থনীতিকে কিভাবে, অর্থনীতির চাকাটাকে আবার পুনরায় আগের অবস্থানে নিয়ে যাওয়া। কিন্তু যে সমস্যাটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদেশি যে বিনিয়োগ, কাঙ্ক্ষিত বিনিয়োগের কথা ছিল, সেখানে কিন্তু আমরা এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। এবং আমাদের এক্সিস্টিং যারা আমাদের বিনিয়োগকারীরা আছেন, যারা আমাদের দেশে বিনিয়োগ করছেন, দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ সব জায়গাতেই আপনারা জানেন যে এই দেশটাকে বিগত 15 বছর যেভাবে পরিচালিত হয়েছে, সেখানে যে দুর্বৃত্তায়নের বিষয়টা ছিল, সে দুর্বৃত্তায়নের কারণে এবং এর পরবর্তী যে ছাত্র বিপ্লব হয়ে গেল জুলাইতে, সে ছাত্র বিপ্লবের পরে একটা অন্তর্বর্তী সরকার নতুনভাবে আসছেন, তাদের একটু বুঝতে সময় লাগছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলি সেক্টরে কিন্তু একটা সংস্কারের মতো একটি বিষয়ে কাজ করছে সরকার। তো উন্নয়ন এবং সংস্কার দুইটা কিন্তু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সংস্কার কিন্তু এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি। তাহলে উন্নয়ন বা বিনিয়োগ কীভাবে হবে? পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা, উনি সারা বিশ্বে একটা রোল মডেল এবং ওনার কারণে কিন্তু অনেকেই এখন বাংলাদেশমুখী হয়েছেন। অনেক বিনিয়োগকারীও আসার চেষ্টা করছেন, কিন্তু কিছু কৃত্রিম সংকট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ করে রাখা, যে কারণে অর্থনীতিটাই কোনোভাবেই আমরা যে কাঙ্ক্ষিত জায়গাতে যাওয়া সেখানে আমরা যেতে পারিনি। কিন্তু একটা বিষয় যেটা আমাদের IMF-এর বিষয়ে কথা বলছেন যে আমাদের জিডিপি 4.8 বা 4.1 হবে, আমি কিন্তু এটার সাথে একমত না। আমরা কিন্তু বছর শেষে আমার বিশ্বাস যে জিডিপি আমাদের 5-এর মধ্যেই থাকবে এবং বিনিয়োগের পরিবেশ আস্তে আস্তে আসছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, নতুন একটা জিনিস যখন আসে তখন সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা সময় লাগে। সেই অ্যাডজাস্টমেন্টটা যখন হয়ে যাবে তখন কিন্তু দেশীয় বিনিয়োগও বাড়বে এবং সাথে সাথে বিদেশি বিনিয়োগে আসবে। এই জায়গায় আমি দুটো প্রশ্ন আপনার কাছে সাপ্লিমেন্টারি ছোট দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে বিনিয়োগ কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি, এটার কারণ কি? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন যে জিডিপি 5-এ থাকতে পারে, তাতে কি আপনি সন্তুষ্ট থাকবেন? কারণ আমি এই কথা বলছি এই কারণে যে আমরা একটা সময় এই গত 1 বছর 2 বছর 3 বছর আগে 6, 6.5, 7 দেখেন জিডিপি থাকতো। আমি এই জন্য সন্তুষ্ট বলতে, আমরা তো এতদিন তথ্য সন্ত্রাসের মাধ্যমে ছিলাম। আমাদের এখানে জিডিপি বলেন, আমাদের আপনার যে সকল তথ্যগুলো আমাদেরকে সরবরাহ, এটা ফেব্রিকেটেড ছিল, এই তথ্যগুলো সঠিক ছিল না। বাট এখন আমরা দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের পরিসংখ্যান ব্যুরো, সব জায়গাতে কিন্তু আমরা এখন সঠিক তথ্য পাই। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমরা এর আগে আমাদের দেখা যাচ্ছে রপ্তানি যদি আপনার 4 বিলিয়নের বা 5 বিলিয়নের একটা সেক্টর, সেটাকে 10 বিলিয়ন করে ফেলা হতো, অর্থাৎ বাড়ির একটা প্রবণতা ছিল। বাট এখন আমাদের যে তথ্যটা আমরা পাচ্ছি, এই তথ্যটা একটা সঠিক তথ্য, যে কারণে
আমরা 5-এর ভিতরেও যদি আমাদের এই বছর জিডিপিটা আমরা ধরে রাখতে পারি, এটা আমরা নেক্সট ইয়ারে আমরা টার্গেট আরেকটু বাড়িয়ে নিব। যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে হয়, সে সময় আমাদের অনেক সমস্যা হবে। তার আগে আমাদের অনেকগুলি প্রস্তুতি নিতে হবে। আমাদের রপ্তানির পরিধি বাড়াতে হবে, আমাদের বিনিয়োগের ক্ষেত্র আপনাদেরকে নতুন নতুন সেক্টরকে নিয়ে আসতে হবে। তো যে প্রশ্নটি আপনি বললেন যে আমি অবশ্যই সন্তুষ্ট থাকব, কারণ সেখানে কোনো তথ্য সন্ত্রাস থাকবে না, সেখানে কোনো তথ্যের ঘাটতি থাকবে না, সেই তথ্যটি সঠিক থাকবে। 5 তো 5ই। হ্যাঁ, সেটা আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। ডক্টর কামরুজ্জামান কায়েসার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের অবস্থা কেমন? আপনি মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক, আপনাদের প্রোডাক্ট কমপ্লিটলি বিদেশে রপ্তানি, অর্থাৎ রপ্তানিযোগ্য পণ্য সব মিলিয়ে আপনি নিশ্চয়ই বৈদেশিক বাণিজ্যের খোঁজ খবর, রপ্তানি বাণিজ্যের খবর জানেন। এর সাথে আরও একটি বিষয় জানতে চাই যে বৈদেশিক মুদ্রা আয়ের অবস্থা কি? আমরা খুব সম্প্রতি, সম্ভবত আজকালকের ভেতরে একটা রিপোর্ট বের হয়েছে যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক 46% রপ্তানি বেড়েছে আমেরিকায়। তো এটাই বা আমাদের জাতীয় অর্থনীতিতে কতটা পজিটিভ রোল প্লে করছে? সবকিছু ধন্যবাদ আপনাকে, সমসাময়িক একটা বিষয় আপনি উত্থাপন করেছেন। হ্যাঁ, অর্থনীতির বিষয়টা হচ্ছে যে বর্তমানে তো একটা আশঙ্কার মধ্যে বা আমরা একটা নেগেটিভ একটা চিন্তাধারার মধ্যে কিন্তু এই সময়টা আমরা পার করছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সমগ্র অর্থনীতিতে একটা নেতিবাচক একটা বিষয় দাঁড়িয়েছিল। তো আমাদের তারল্য সংকট ছিল ব্যাংকগুলোতে, এবং অনেকগুলো ব্যাংক রুগ্ন ব্যাংকে পরিণত হতে যাচ্ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার, বিশেষ করে ইউনূস প্রশাসন, যে কতগুলো সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আমাদের এই যে রুগ্ন ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটা ঘুরিয়ে দাঁড়ানোর মতো অবস্থা এসেছে। তার পাশাপাশি আমাদের অর্থনীতিতে বিশেষ করে আমাদের যে রপ্তানি যোগ্য যে প্রোডাক্ট, বিশেষ করে আরএমজির কথাই বলি, আমাদের অর্থনীতির যেটা ব্যাকবোন বলি আমরা, প্রায় 86% তো বৈদেশিক মুদ্রা আমরা এই খাত থেকে অর্জন করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভলিউম আছে, ভলিউম অর্ডার আছে। আমাদের কিছু বায়ারের কিছু সমস্যা ছিল যে তারা আমাদের এই দেশের এই টালমাটাল পরিস্থিতির কারণে তারা একটু আশঙ্কিত হয়ে তারা হয়তো অন্য কোথাও সুইচ করেছে। কিন্তু সুইচ করার পরেও কিন্তু পরবর্তীতে, বিশেষ করে এই বছরের শুরু থেকে আমরা কিন্তু আবার একটু সুবাতাস পাচ্ছি। এই জন্য পাচ্ছি যে আমেরিকাতে আপনি যে কথাটা বললেন যে 46% আপনার প্রবৃদ্ধি হয়েছে, সেই প্রবৃদ্ধির কারণ হলো ট্রাম্প প্রশাসনের নতুন করে কিছু দেশের প্রতি শুল্ক আরোপ করা, বাড়তি শুল্ক আরোপ করার কারণে আমাদের এটা আমাদের জন্য পজিটিভ হয়েছে। সে মেক্সিকো, কানাডা, ভিয়েতনাম, চায়নার উপরে যে শুল্ক আরোপ করেছে, সেটার কারণে এত বেশি শুল্ক দিয়ে তাদের দেশে গুডস ইম্পোর্ট করলে পরে সেটা কস্টিং হয় না। আমাদের দেশে সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আমাদেরকে বাড়তি কোনো শুল্কের আওতায় আনেনি। তো যার কারণে আমরা এখন যুক্তরাষ্ট্রের বাজার বরাবরই আমাদের একটু বড় বাজার ছিল তৈরি পোশাকের ক্ষেত্রে। এখন এই অবস্থা যদি চলে তাহলে আমরা আর বাড়তি সুবিধা পাবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, তৈরি পোশাকের যে লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলো, ভলিউম যে কাজগুলো করি, এই ভলিউম কাজে আমরা খুবই সিদ্ধহস্ত, খুবই পারদর্শী। এটা বায়ারদের কাছে পরীক্ষিত হয়েছে ইতিমধ্যে। বায়াররা এর চেয়ে আর সস্তায় অন্য কোথাও কোনো ডেস্টিনেশন পাচ্ছে না এই প্রকিউরমেন্ট করার জন্য। যার কারণে কোয়ালিটি ঠিক থাকছে, আমরা আমাদের প্রাইস ঠিক রাখছি, এবং আমাদের সাপ্লাই চেইনও ঠিক থাকছে। সবকিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে আছি। শুধুমাত্র আমাদের সাম্প্রতিককালের যে রাজনৈতিক অর্থনৈতিক একটা মানে টালমাটাল অবস্থায় বায়াররা শঙ্কিত হয়ে গিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। এই ঘুরে দাঁড়ানোর কারণে আমাদের পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে। আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ আপনি যেটা বললেন যে কথাটা, সেটা আমরা মনে করি যে অনেক ভালো। এখন যেই রেজাল্ট আসতেছে বা যেই নেট যে রিজার্ভের কথাটা আসছে, যে আমার সহ আলোচক যে কথাটা বললেন যে তথ্য সন্ত্রাস বা তথ্য লুকোচুরির কোনো বিষয় কিন্তু এখন নাই। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হতো, বাংলাদেশের একটা পরিসংখ্যান ব্যুরো, তারা কিন্তু সরকারের ইচ্ছা মাফিক তারা তাদের রিপোর্ট পেশ করে এটা ফুলিয়ে ফাঁপিয়ে তারা এটা প্রকাশ করতো আর কি, সরকারকে সন্তুষ্ট করার জন্য। সেটা রিয়াল কোনো দেখালে ভালো হয়। এখন যাই আসছে, এখন নেট রিজার্ভ আছে আপনার 21.5 বিলিয়ন। আকবর পেমেন্টের পরে বর্তমানে আপনার 19.5 বিলিয়নের মতো আছে। এটাই পর্যাপ্ত, এটাই ঠিক আছে।
তো এখানে কোনো মানে এটা নেট রিজার্ভের কথা বলা হচ্ছে। আগে গ্রস রিজার্ভের অন্য হিসাব করা হতো এবং সেটা দেখাতো যে আমাদের 40 বিলিয়ন 50 বিলিয়ন সারপ্লাস হয়ে গেছে। আসলে কিন্তু অনেক দায় দানাকে আমলে না নিয়েই ওই রিজার্ভের হিসাবটা করা হতো আর কি। এখন কিন্তু সেটা নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনার $5 বিলিয়ন কিন্তু দায় দানা পরিশোধ করা হয়েছে নেট রিজার্ভকে টাচ না করে। এটা আমাদের জন্য একটা বড় জিনিস। বাংলাদেশি টাকায় 62,000 কোটি টাকা কিন্তু আপনার পরিশোধ করা হয়েছে এই নেট রিজার্ভকে টাচ না করে। তারপরে আপনার রেমিটেন্স প্রবাহটা বেড়েছে। তারপর আপনার আমাদের যে মুদ্রাস্ফীতি এটা কিন্তু একটা নিয়ন্ত্রণে আছে, যেটা আশঙ্কা করা হয়েছিল যে এটা বিশ্বব্যাংকের প্রতিবেদনে ছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এটা অনেক বলা যায় যে 14-15% বা আরো বেশি হতে পারে, কিন্তু সেটাও কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো সবকিছু কিন্তু আমরা আসলে পজিটিভ দিকটা আমরা কিন্তু ফলাও করে প্রচার করি না, নেগেটিভ দিকটা কিন্তু খুব বেশি করে আমরা প্রচার করি। এই সরকার কিন্তু একটু স্থিতিশীল হতে হবে, এই সরকার কিন্তু সাপোর্ট দিতে হবে, বা এই সরকারকে আমাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবগুলো ক্ষেত্র থেকে তাকে আমাদের সহায়ক হিসাবে তার পাশে দাঁড়াতে হবে। না দাঁড়ালে আমাদের দেশের যে উন্নয়নের সাথে সাথে এই সরকারের ভাবমূর্তি এবং আমাদের দেশের সবকিছু কিন্তু নির্ভর করে এই বর্তমান সরকারের আগামীতে পথ চলার ক্ষেত্রে, বা সুশাসন দেয়া, একটা সুন্দর নির্বাচন দেয়া, সবকিছুতে নির্ভর করবে, তাকে সাপোর্ট করতে হবে। এখন আমি ক্ষমতা থেকে চলে গেলাম আর আমি শুধু বিরোধিতা করলাম, দেশ বিরোধী কাজ করলাম, তাহলে তো দেশ আগাতে পারবে না। তো এই বিষয়টুকু দেখতে হবে। মিস্টার আতিক, আপনার কাছে আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের ব্যাংকগুলো কেমন আছে। আলোচনায় কম বেশি উঠে এসেছে, তারপরেও আরেকটু জানতে চাই। এই প্রশ্নটা করছি এই কারণে যে আজকেই সম্ভবত খবর আছে যে গতকাল মনে হয় 3টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে ভেঙে দেওয়া মানে হচ্ছে যে নতুন করে গড়া হবে এবং ডেফিনেটলি সেটা বেটার ডেভেলপমেন্টের জন্যই করবে। কিন্তু তারপরেও যে 3টি ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হলো, এই জায়গা থেকে আমরা ব্যাংকের আসলে কি চিত্র পেতে পারি আপনার কাছে? আমি ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই দেশের অর্থনীতি কিন্তু ব্যাংকের সাথে খুবই কানেক্টেড, খুবই। কারণ ব্যাংকিং সেক্টরটা যদি শৃঙ্খলিত না হয়, ব্যাংকিং সেক্টরে যদি আপনার কোনো পরিকল্পনা না থাকে, দেখেন আমি বিগত দিনগুলোতে কি করা হচ্ছিল যে ব্যাংকগুলো কয়েকটা লোকের কাছে জিম্মি ছিল, 5-7টা 10টা লোক, টোটাল কতগুলি ব্যাংকে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো তারা ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে টাকাগুলো তারা পাচার করে দিতেন। এখন আমাদের যখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের যখন গভর্নর ডক্টর আহসানিস মনসুর আমাদের যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি নিযুক্ত হন, উনি কিন্তু কতগুলি মানে যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। উনি সাথে সাথে যে কথাটি আমাদের কাউসার ভাই যেটা বললেন যে রুগ্ন ব্যাংকগুলোকে কিভাবে সচল করা যায়, একেবারে সময়োপযোগী আপনার পদক্ষেপ নিয়ে উনি ব্যাংকগুলোকে কিছু সাপোর্ট দিয়ে সে ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এখন আপনি যেটা বললেন যে পরিচালনা পর্ষদ, আপনার ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি আপনার ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংক যদি কারো দ্বারা পরিচালিত হয়, ব্যাংকের নিয়মে আপনার ব্যাংকিং যে রুলস আছে সেটা কিন্তু ব্যাংক নির্দেশে চলতো। এখন সেখান থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হবে, এবং এটা শুধু 3টা ব্যাংক না, আরও অনেকগুলি ব্যাংক আছে, সেখানেও আমাদের হাত দিতে হবে। ইতিমধ্যে সরকার সেখানে হাত দিয়েছেন, এবং ব্যাংক এই যে রিশেডিউল, আগে কিন্তু সেখানেও একটা ম্যানিপুলেট করা হতো, অর্থাৎ আমি ব্যাংকের টাকা নিচ্ছি জমা দিচ্ছি না, সে তথ্য পর্যন্ত ব্যাংকগুলো বলার ক্ষমতা রাখতো না, এবং বাংলাদেশ ব্যাংকও সেখানে প্রভাবান্বিত করা হতো। কিন্তু এখন সেই সুযোগটা নেই। আপনি দেখেন আজকে একজন ব্যক্তি উনি অনেকগুলি ব্যাংকে কন্ট্রোল করতেন, এবং ওনার মাধ্যমে অনেকগুলি ব্যাংক প্রভাবিত হয়ে ব্যাংকিং টোটাল সেক্টরটাকেই ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে না, সেখান থেকে বেরিয়ে আসছে। যে কথাটি কাউসার ভাই বললেন যে আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয়, তার আগে কিন্তু পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই পরিবেশটা কোথায়? সেই পরিবেশটা শিল্পে, সেই পরিবেশটা ব্যাংকে, সেই পরিবেশটা মানুষের জীবন নিরাপত্তায়, এবং সেই পরিবেশটা যে ভোটের যে পরিবেশ, ইলেকশন কমিশন বা ভোটার সব কিছুতে। এই পরিবর্তন যদি আমরা করতে না পারি, যে বিপ্লব আমাদের জুলাই যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের কিন্তু কাঙ্ক্ষিত ফল আমরা উপভোগ করতে পারবো না। তাহলে আমাদেরকে কী করতে হবে? দেখেন আজকে আপনার
ব্যাংক নিয়ে নানান কথা আসছে। ব্যাংক আজকে লুটপাটের সাথে ব্যাংকিংয়ের, আপনার ব্যাংকের বিভিন্ন চেয়ারম্যান, আজকে এক্সিম ব্যাংকের যিনি দায়িত্বে ছিলেন, উনি ব্যাংকার্স ফোরামের প্রেসিডেন্ট ছিলেন, উনি নিজেই একটা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমাদের ব্যাক্সিমকো গ্রুপের যিনি কর্ণধার, তিনি ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে, আজকে এস আলম গ্রুপ 3-4টা ব্যাংকের সাথে সম্পৃক্ত, সে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবশ্যই পরিচালনা পর্ষদের পরিবর্তন, এটা একটা যুগান্তকারী ঘটনা এবং এটা করতে হবে ভালো মানুষদেরকে, যারা ব্যাংক, দেশপ্রেম আছে, অর্থনীতি বুঝে, তাদেরকে নিয়ে আসলে অবশ্যই ব্যাংকিং সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। এবং রিমিটেন্সের কথা আমি একটা কথা বলি, এদেশের মানুষ, আমি যেহেতু ট্রাভেল সেক্টরের সাথেও আমি সম্পৃক্ত, আমি যেহেতু ম্যান পাওয়ারের সাথে সম্পৃক্ত ট্রাভেল, আপনি দেখেন আজকেই একটা নিউজ হলো যে 12টি এজেন্সি আপনার মালয়েশিয়াতে যে সিন্ডিকেট করলো, সেখানে প্রায় 1600 কোটি টাকা তারা অতিরিক্ত 78,000 টাকার জায়গাতে সেটা 5 গুণ করে 3.5 লাখ 4 লাখ টাকা করে আমাদের এই যারা খেটে খাওয়া মানুষ, যারা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের উপর খড়গ। আজকে তারা 3.5 লক্ষ টাকা খরচ করে গিয়ে সেখানে চাকরি পাচ্ছে না। আজকে তাদের যে টাকা দিয়ে তারা যাচ্ছে, সেটাই তারা 2 বছরে উঠাতে পারছে না। এই জায়গাগুলোকে যদি সরকার অ্যাড্রেস না করতো, তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যেত। আমরা অবশ্যই এই সরকারকে আমরা সহযোগিতা করব। বিশেষ করে আমি যেহেতু এফবিসিসি এর 4 কোটি ব্যবসায়ীকে আমরা প্রতিনিধিত্ব করছি, আমাদের কথা হলো শুধু বড় শিল্প না, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এই শিল্পগুলোকে কিভাবে আরও সচল করা যায়, কিভাবে এই শিল্পগুলোকে সহযোগিতা করা যায়। আজকে আরএমজি সেক্টরের কথা কায়সার ভাই বললেন, কিন্তু আপনি দেখেন, আপনি যখন এলডিসি গ্র্যাজুয়েশনে আপনি যাবেন, তখন কিন্তু আরএমজি সেক্টর এই সুযোগটা আর পাবে না। তখন কিন্তু আপনারা হোঁচট আসবে, তখন আমাদের বিকল্প চিন্তা করতে হবে। সে বিকল্পের কাজ এখন যদি আমরা শুরু না করি, তাহলে কিন্তু অর্থনীতির গতিপথ সে জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। অতএব আমাদেরকে সেটি ভাবতে হবে। জি, ধন্যবাদ মিস্টার আতিক। আমরা আলোচনা শুনছিলাম মিস্টার আতিকের কাছে। এবার আমরা ডক্টর কায়সার আপনার কাছে একটু আসতে চাই। মিস্টার আতিক বলছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা, সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা আরএমজি সেকশনে মনে হয় আর একটু কম সুযোগ সুবিধা পাবো, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে গতকালই খবর বেরিয়েছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা একটু ধীর গতি করতে চাই। কেন করতে চাই, কি অবস্থা, এবং আসলে আমাদের অর্থনীতি সেটা কি এলডিসি গ্র্যাজুয়েশনের যে ভার, সেই ভারটা কি সইতে পারবে না? কি মনে হচ্ছে, কি অবস্থা? ঠিকই বলেছেন। আসলে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন 2026-এ যেটা নির্ধারিত ছিল, যেটা বিগত সরকার, সেটা তারা যত দ্রুত সম্ভব এলডিসি উত্তরণে তারা তৎপর ছিলেন। এবং তো তাদের তো মিশন এন্ড ভিশন ছিল 2041 সালে আমরা উন্নত দেশে পরিণত হব, জাস্ট লাইক সিঙ্গাপুর, জাপান, কানাডা, আমেরিকার মতো হয়ে যাব। এগুলো হলো সব আপনার অলিক চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, আসলে কাগজে কলমের সাথে তার তত্ত্বীয় কোনো মিল ছিল না আর কি। আমরা কিন্তু এখনো ওই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেই সক্ষমতা বা সেই উপযুক্ততা এখনো পৌঁছিনি। কারণ আমাদের এখনো কিন্তু আপনার সাপোর্ট দেওয়া লাগছে, নগদ সহায়তা, নগদ প্রণোদনা দিয়ে আমাদেরকে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আমাদের ক্যাপিটাল মেশিনারিজ নাই, আমাদের আপনার এখানে উন্নত প্রযুক্তির এখানে বিকাশ ঘটেনি, অন্যান্য অনেক কিছুর একটা ব্যাপার আছে। এখন আমাদেরকে যদি আপনার টার্কির সাথে তুলনা করা হয়, আমাদেরকে যে চায়না অথবা ভিয়েতনামের প্রযুক্তির সাথে আমাদেরকে তাল মিলিয়ে আমাদেরকে গ্র্যাজুয়েশনে নিয়ে গিয়ে আমাদের যে সাবসিডিগুলোকে যদি উইথড্র করা হয়, তাহলে এই শিল্প তো টিকে থাকবে না। এখন উপরে আমরা অনেক ফিটফাট দেখাবো, ভিতরে কি জানি বলে একটা সদরঘাট, সেটা হলে তো হবে না, আমাদের আরো সময় লাগবে। সেটা ওই সরকার করেছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করেছে, যে 2026 সালে আমরা গ্র্যাজুয়েশন হয়ে যাবে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব, তারপর আমরা উন্নত দেশে পরিণত হব ইত্যাদি অনেক কিছু। তাদের মন্ত্রীরা অনেক সময় বলতো আমাদের বাংলাদেশ হয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে গেছে। এইগুলো হলো বোকাস কথাবার্তা। যাই হোক, এগুলো আসলে বাস্তব কোনো কথাবার্তা না। আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে এলডিসির উত্তরণে যে বিষয়গুলো বা যে সূচকগুলো আমাদের দরকার, সেখানে আপনার প্রযুক্তির উৎকর্ষতা, তারপর আপনার ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অন্যান্য পোর্ট ফেসিলিটিস। সবচেয়ে বড় বিষয় হলো পোর্ট ফেসিলিটিস। আমরা কি এখনো ডিপ সি পোর্ট করতে পেরেছি? এবং যা আছে তাই বা কতটুকু এই যে বিষয়গুলোকে আমরা আমলে না নিয়ে, এগুলোকে উন্নয়ন না করে আমি এলডিসিতে আমি চলে যাব, আমি মধ্যম আয়ের দেশে চলে যাব, এটা সেটা অনেক কিছু বলে বেড়াবো, এটা আসলে ঠিক নয়। এবং এই জন্য একটু ধীর গতিতে, এই সরকার তো অত্যন্ত বাস্তববাদী, এনারা কিন্তু এত অলিক চিন্তা ভাবনা করেন না, বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা অভিলাষী যে বিষয়টা, সেটা দেখাতে কিন্তু তারা তৎপর না, যেটা বিগত সরকারের ছিল।
তো আমি মনে করি যে এটাকে বাস্তবমুখী চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা কতদিন আর এলডিসিতে থাকবো, আমরা এলডিসি থেকে অবশ্যই আমরা উন্নয়নে আমরা যেতে চাই, আমরা যাব, কিন্তু তার পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো বা পারিপার্শ্বিক যে আমাদের সূচকের যদি মানোন্নয়ন না হয়, তাহলে আমরা ওই ধাপে যখন যাব তখন আমাদের জিএসপি বন্ধ হয়ে যাবে, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে আমরা যে শুল্কের যে সুবিধাটা পাই সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমরা আন্তর্জাতিক বাজার থেকে ছিটকে পড়বো, আমরা তো আর এই কাজ পাবো না। এখন যে কাজগুলো পাচ্ছি আমরা যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকেই তো আমাদের মূলত অর্ডারগুলো আসে, এই অর্ডারগুলো তখন আর কম্পিটিটিভ থাকবে না। এগুলো মানে বলবে যে তোমরা তো মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, তোমাদের তো আর আমরা 10% যে মানে ট্যাক্স ফ্যাসিলিটিস বা টেরিফ ফ্যাসিলিটিসগুলো দেই, এগুলো তোমাদের এখনো দরকার নেই। আর ওগুলো যদি না থাকে তাহলে আমরা অন্যান্যদের সাথে আমরা কম্পিটিশনে টিকতে পারবো। আমরা টার্কির সাথে পারবো না, চায়নার সাথে পারবো না। আমরা টার্কি, চায়না, ভিয়েতনাম এদের সাথে পারছি কেন? আমাদের বাড়তি কিছু প্রণোদনা বিদেশি বায়ারদের কাছ থেকে আছে, বা আমাদের দেশীয় কিছু আমাদের নগদ প্রণোদনা সহ অন্যান্য কিছু নীতি সহায়তা থাকার কারণে কিন্তু আমরা এখনো মানে একটু কম্পিটিটিভ অবস্থায় আছি। তো এটা আমি মনে করি একটু গোসলো নীতিতে এই সরকার যাবে এবং এটা আরেকটু সময় আমাদেরকে দিবে। তার পাশাপাশি আমাদের এই যে অবকাঠামো এবং অন্যান্য যে সূচকগুলোকে যদি আমরা একটা মানোন্নয়নে যেতে পারি, তাহলে অবশ্যই আমরা মাঝারি আয়ের দেশে আমরা পরিণত হবে এবং সেই ক্ষেত্রে তখন আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভনেস আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনার কাছে একদম খুব সুনির্দিষ্টভাবে একটা বিষয় জানতে চাই ছোট্ট করে, যে এই যে আমরা এলডিসি থেকে যদি আমরা গ্র্যাজুয়েশনে যাই, তাহলে ঠিক কোন কোন দেশের একটা উদাহরণ দিতে পারবেন, যে কোন কোন দেশের কাতারে পড়ে যাব, যে এই দেশের সমতুল্য হয়ে যাব আমরা, বাট আমাদের অর্থনীতি আসলে সেই পর্যায়ে যাবে কিনা সেটা পরে। সেটাই বললাম যে আমাদেরকে তখন তুলনা করা হবে আপনার তুরস্কের সাথে। তুরস্কের যে গার্মেন্টস পণ্য, তার সাথে আমাদের গার্মেন্টস পণ্যের একটা তুলনা করা হবে। কিন্তু তুরস্ক তারা টেকনোলজিক্যাল যে আপগ্রেডেশন বা তাদের যে র মেটেরিয়ালস, তাদের যে ক্যাপিটাল মেশিনারি সবকিছু তাদের ইন হাউস আছে। আমাদের কি সেগুলো আছে? আমরা এখনো পুরোপুরি আমদানি নির্ভর, তাই না? তো সেক্ষেত্রে তো আমরা তাদের সাথে পারবো না। আমাদেরকে তুলনা করা হবে তুরস্কের সাথে, আমাদেরকে তুলনা করা হবে চায়না এবং ভিয়েতনামের সাথে। আমরা কি পারবো তাদের সাথে? তো আমাদের এই বাড়তি সুবিধাটুকু আছে বলেই তো বায়াররা আমাদের কাছে সস্তায় কাজ দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে তুরস্ক, চায়না, ভিয়েতনাম, তারপরে আপনার ওই সাউথ এশিয়া কি বলে সাউথ আমেরিকান কিছু কান্ট্রি, মেক্সিকো, এইসব কান্ট্রির সাথে যখন আমাদেরকে তুলনায় নিয়ে যাবে তখন কিন্তু আমরা আর পারবো না। জি জি, ডক্টর কাছে ধন্যবাদ। মিস্টার আতিক, আমি আপনার কাছে, আপনি এবিসিসিআই এর একটা গুরুত্বপূর্ণ সংস্থার সাথে জড়িত এবং আপনি চারকোল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, সভাপতি। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে ডক্টর ইউনূস নিজে একজন অর্থনীতিবিদ, তার সরকারে বেশ গুরুত্বপূর্ণ বড় বড় অর্থনীতিবিদের সমাগম ঘটেছে। এর সুবিধাটা আসলে আমাদের অর্থনীতি আমরা কতটা পাচ্ছি, একদম যদি খোলামেলা বলেন। ধন্যবাদ। আপনি দেখেন প্রফেসর ইউনূস, আপনি দেখেন উনি একটা নিজেই একটা ইনস্টিটিউট, এবং দেখেন উনি যখন আমাদের এই একটা ভঙ্গুর অর্থনীতি, মানে তলাবিহীন জুড়ির মতো যে কোনো অবস্থা, সেই অবস্থায় উনি দায়িত্ব নিলেন এবং সব জায়গাতে যেখানে দুর্নীতি, করাপশন একেবারেই চরম পর্যায়ে, তখন উনি একেবারে খালি হাতে এই দেশটাকে দায়িত্ব নিয়েছেন। এবং আপনি দেখেন আগস্ট মাসের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু সংস্কারের মাধ্যমে ব্যাংকিং সেক্টরটাকে একটা পর্যায়ে নিয়ে আসছেন। এবং দেখেন উনি যেহেতু অর্থনীতিবিদ, উনি কিন্তু অর্থের বিষয়টাই ভাবেন। আপনি দেখেন আজকে এখন কিন্তু প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন হাই প্রোফাইল লোকজন এই দেশে আসছে, কিন্তু আমরা কিন্তু এখন জানতেও পারি না। হঠাৎ করে হয়তো কালকে, যেমন বর্তমানে এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলে যে পরিমাণ টাকা ওয়েস্ট করা হয়তো রাস্তায়, সেটা কিন্তু প্রফেসর ইউনূস করছেন না, কারণ উনি অর্থনীতি বুঝেন। কারণ উনি আসছেন, ওনার থেকে কিভাবে জাতিসংঘের মাধ্যমে এদেশের অর্থনীতির যে মুক্তি, এদেশের অর্থনীতি কিভাবে সমৃদ্ধ করা যায়, সেটাই ওনার মূল। আরেকটি বিষয় দেখেন, আমরা কি করলাম, আমরা নিজেরাই খেতে পারি না, আমার নিজেরই আরেকজনের কাছ থেকে এইড নিয়ে, আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে এদেশের মানুষকে চালাতে হয়। সেখানে 12 থেকে 15 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে জায়গায় দিয়ে, সেটা শুধু অর্থনীতি না, সামাজিক অবক্ষয়, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের ভাবমূর্তি, 3টা জায়গাতে এই রোহিঙ্গা আমাদেরকে এফেক্ট করে ফেলছে। কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অর্থনৈতিক বিষয়টা উনি দেখছেন, তার সাথে সামাজিক,
দেখেন আজকে ওখানে খুন খারাপি হচ্ছে, ওখানে নানান ধরনের সন্ত্রাসী সৃষ্টি হচ্ছে, ওখান থেকে বড় বড় আপনার অকারেন্স, এবং এই যে আমাদের মিয়ানমারের সাথে আমাদের যে ড্রাগের যে ইয়েটা, এটা কিন্তু বাহক এখন তারা সরাসরি আমরা চিনতে পারছি না। আজকে মিয়ানমার টু মিয়ানমার ওরা করে ফেলতেছে, কারণ ওদের এজেন্ট এখানে আছে। আগে বাঙালিদের মাধ্যমে আসতে হইতো, এখন কিন্তু তাহলে এই জায়গাতে কাজ করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং উনি একজন সঠিক ব্যক্তিকে উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ডক্টর সালাউদ্দিন আহমেদ। ডক্টর সালাউদ্দিন আহমেদ কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা বলেন না, উনি আমাদের শিক্ষক। উনি অর্থনীতিকে বলছেন যে ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি অবশ্যই একটি ভালো পর্যায়ে যাবে, এবং সেভাবেই উনি কাজ করছেন, সেভাবেই উনি পদক্ষেপগুলো নিচ্ছেন। একটা বিষয় আমি কাউসার ভাইয়ের সাথে খুবই একটু বলতে চাই, সেটা হলো নগদ সহায়তা। আজকে দেখেন ছোট ছোট শিল্প, আমি একটি শিল্পকে রিপ্রেজেন্ট করি, আরেকটি শিল্প সেটা হলো চারকল, একেবারেই ক্ষুদ্র ফেলনা জিনিস থেকে বৈদেশিক মুদ্রা আসছে। আজকে যদি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলে আমার এই সেক্টরের যদি নগদ সহায়তা বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই সেক্টরটিই বন্ধ হয়ে যাবে। কারণ আমরা চায়নার সাথে কম্পিটিশন করে আমাদের সেখানে টিকে থাকতে হচ্ছে। তাহলে চাইনিজ প্রযুক্তি আর আমার প্রযুক্তি, যে কথা প্রযুক্তির উৎকর্ষটা যে কথাটি, সেটা যদি আমরা স্বাবলম্বী হতে না পারি, আমরা যদি মাল্টি ডাইমেনশনাল ইকোনমিক্যাল ইয়েতে না আসতে পারি, তাহলে তো আমার এলডিসি গ্রাজুয়েশন করে তার মানে হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনটা তো আলটিমেটলি আমাদের জন্য অনেকটা আত্মঘাতী ব্যাপার ছিল। এই মুহূর্তে সেটা আত্মঘাতী, কিন্তু আমরাও চাই এই দেশ অবশ্যই গ্রাজুয়েশন হবে, তার আগে বিকল্প সৃষ্টি করতে হবে। যে কথাটি উনি বললেন যে শুল্ক আপনার জিএসপি সুবিধা বন্ধ হয়ে যাবে, শুল্ক মুক্ত প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে, আমাদেরকে মেক্সিকোর সাথে প্রতিযোগিতা করতে হবে, আমাদেরকে তুরস্কের সাথে, আমাদেরকে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্ডিয়া, আমাদের আরেকটা বড় দেখেন গার্মেন্টসে কিন্তু আমরা নাম্বার 2। আমরা কিন্তু এই এলডিসির কারণে কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, যেটা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। এই জন্য এলডিসির আগে আমি বলবো বিকল্প সৃষ্টি করেন। বিকল্প যখন আমরা সৃষ্টি হবে, তখন অবশ্যই আমরা দাপে দাপে সেক্ষেত্রে কথা বলা যায় যে আসলে এলডিসির যে গ্র্যাজুয়েশনটা হতে যাচ্ছিল বা যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এটা অর্থনৈতিক ডেভেলপমেন্টের আলটিমেট রেজাল্ট না হয়ে বরং ডিপ্লোম্যাটিক্যালি একটা চেষ্টা করে দেশটাকে এলডিসির গ্র্যাজুয়েশনে নেওয়ার চেষ্টা। আমি যে কথা বললাম সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, আবারও সে কথাতেই যেতে হয়। আমাদের যেই তথ্যগুলি দিয়ে আমাদেরকে 26-এ এলডিসির, সে তথ্যগুলি সঠিক ছিল না, সেই তথ্যগুলি এখন সঠিক আছে। 28কে টার্গেট করা হচ্ছে, 28 না হোক 29-এ হবে। আমরা অবশ্যই উন্নত দেশের দিকে যাব। আমার মানুষ, আমার দেশ, আমাদের দক্ষ শ্রমিক সৃষ্টি হবে, দক্ষ ইনস্টিটিউশন সৃষ্টি হবে, দক্ষ আপনার মেশিনারি সৃষ্টি হবে, তখন আমরা উন্নতির দিকে যাব। আমরা ওই দিকে কিন্তু আমরা যেতে চাই। আমার এফবিসিসিআই আমরাও চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যবসায়ীদেরকে নানানমুখী সহযোগিতার মাধ্যমে তাদেরকে কাঙ্ক্ষিত জায়গাতে নিয়ে যাওয়া, স্ট্যান্ডার্ডাইজেশন করা, তাদেরকে মোবিলাইজেশন করা, সেগুলো করার তো সুযোগ দিতে হবে, এবং সেখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। সঠিক তথ্যটি দিয়ে সঠিকভাবে এগিয়ে যেতে। আমরা আলোচনায় বিভিন্ন সুবিধা অসুবিধা, সমস্যা, সম্ভাবনার কথা উঠে এসেছে। আমরা এখন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। কাইসার ভাই, আমি এই বিষয়টি আপনার সাথে আলোচনা করি, আতিক ভাই আপনার সাথেও আলোচনা করব বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল, এই পরিবর্তনের ধারায় আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর হিসেবে যারা পরিচিত, তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, এবং যার কারণে বাংলাদেশের বহু সংখ্যক শিল্প কারখানা প্রতিষ্ঠান বন্ধ আছে বা হোঁচট খেয়েছে, অনুৎপাদনশীল খাতে চলে গেছে, এরকম একটা অবস্থা আছে। তো যেটা আমাদের নিশ্চয়ই জাতীয় অর্থনীতিতে সেটা একটা নেগেটিভ প্রভাব ফেলছে বলে আমি বিশ্বাস করি। তো এই জায়গায় আসলে আমাদের এই সরকারের বা আমাদের কি করণীয় আছে বা কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি জানেন যে 5ই আগস্টের পর আসলে বিভিন্ন অর্থনৈতিক সেক্টর বলতে আমি আমার তৈরি পোশাক শিল্পের কথা যদি বলি, প্রায় শতাধিক ফ্যাক্টরি আপনার বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পিছনে হলো যারা ওনার, তারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিল, আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের প্রতি একটা ক্ষোভ ছিল জনসাধারণের। তাদের অনেক ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আপনি জানেন আপনাদের এই টিভি চ্যানেলের একজন মালিক, গাজী টেলিভিশনের মালিক গাজী গোলাম দস্তগীর সাহেবের পুরা শিল্প গ্রুপটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটা ছিল, সে যতটা না ব্যবসায়ী ছিল, একসময় সে ভালো ব্যবসায়ী ছিল, কিন্তু পরবর্তীতে এই সরকারের পদলেহনকারী হিসাবে বা সরকারের স্বৈরাচারের দোসর থাকতে গিয়ে তাকে অতিমাত্রায় বেশি পলিটিশিয়ান দেখাতে হয়েছে আর কি। সেটা দেখাতে গিয়ে তার
মূল শিল্পের চেয়ে রাজনীতি তার কাছে মুখ হয়ে দাঁড়িয়েছে, যার কারণে ওই এলাকায় তার কিন্তু মানে ভূমিদস্যু হিসেবে সে পরিচিত ছিল, অনেকের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন কিছু করেছে। এই গাজী গোলাম দস্তগীর তার আগে 96 থেকে 2001-এ যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন তো তার কোনো সমস্যা হয়নি, বা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সময় কিন্তু সে ভালো ব্যবসা করেছে, বিভিন্ন সময় করেছে। কিন্তু বিগত এই 15-16 বছর সে রাজনীতির আড়ালে অনেক অত্যাচার নির্যাতন করেছে এলাকায়, তার পুরো পরিবারকে রাজনীতিবিদ বানিয়েছে। সে নিজে এমপি, মন্ত্রী, তার ওয়াইফ হলো মেয়র, তার ছেলে হলো উপজেলা চেয়ারম্যান বা অন্যান্য অনেক কিছু আর কি। পুরো পরিবারটাই, পুরো রূপগোষ্ঠটাই তাদের হাতে ছিল। তখন কি হলো, এত বড় একটা শিল্প যেখানে আপনার 40,000 শ্রমিক কর্মচারী চাকরি করতো, নিমিষে কিন্তু এরা সব পথে বসে গেল, পুরো শিল্পটাকে বার্ন করে দেওয়া হলো। ঠিক এমনই আপনার ধরেন সালমান এফ রহমান সাহেবের বেক্সিমকোর কথা যদি আমি বলি, বা এস আলমের যে কিছু প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় এরকম যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত আমি বলবো না, কারণ তাদের অনেক টাকা, বিপুল বিত্ত বৈভব ছিল যেগুলো তারা বিদেশে পাচার করেছে। তারা কিন্তু ভালো থাকবে, এবং ক্ষতি হয়েছে আম জনতার, তৃণমূল পর্যায়ে যে সাধারণ শ্রমিক জনতার কিন্তু তারা কিন্তু বেকার হয়ে গেছে, চাকরিহীন হয়ে গেছে। তারপরে আবার একটা শ্রেণী আছে যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল না কিন্তু রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট ছিল, তাদেরও কিছু মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এইভাবে আপনার 5ই আগস্টের পর একটা বেশ ধস নেমেছে অর্থনীতিতে, কিন্তু যারা রিয়েল ব্যবসায়ী তারা কিন্তু আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে। তাদের প্রতি মানুষের একটা আস্থা এবং তাদের প্রতি মানে অর্থনৈতিকভাবে ব্যাংকগুলো কিন্তু তাদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো আমি মনে করি যে রাজনীতিকে রাজনৈতিকভাবে রাখেন, অর্থনীতিকে অর্থনৈতিকভাবে রাখেন। আপনি যদি 40,000 50,000 শ্রমিক কর্মচারীর জীবন জীবিকার কথা না ভাবেন, আপনি একটু চিন্তা করেন 40,000 শ্রমিক কর্মচারী, কর্মকর্তা কর্মচারীর সাথে আরও যদি পোষ্য 4-5 জন করে ধরেন তাহলে 2 লক্ষ, এইভাবে কত লক্ষ পরিবার এখন আপনার দিনহীন জীবনযাপন করছে। তো রাজনৈতিকভাবে এতটা ব্যাপক হওয়ার কি দরকার ছিল তাদের, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাজনীতি আর অর্থনীতি পাশাপাশি খুব ওতপ্রোতভাবে চালালে যেটা কি দুরবস্থা হয় 5ই আগস্টের পর আমরা সেটার প্রমাণ পেলাম। তো অর্থনৈতিকভাবে আমরা এখন যতটা খারাপের দিকে আমরা ভাবছিলাম, আস্তে আস্তে সেটা আমরা মানে ভালোর দিকে যাওয়ার একটা চেষ্টা চলছে, যেটা আমার সহ আলোচক আতিক ভাই যথার্থই বলেছেন যে আমরা একজন ভালো লিডার পেয়েছি, মানে ডক্টর ইউনূস, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ভালো অর্থনীতিবিদ, এবং একজন অর্থ উপদেষ্টা যাকে উনি নিয়োগ দিয়েছেন ডক্টর সালিউদ্দিন আহমেদ সাহেব। আমি ওনার সাথে কাজ করেছি, আমি বাংলাদেশ ব্যাংকেও একজন কর্মকর্তা ছিলাম এক সময়। আমি দেখেছি উনি অনেক প্রজ্ঞাবান, দূরদর্শী একজন ব্যক্তিত্ব। উনি কিন্তু যেই আভাস দিয়েছেন, উনি কিন্তু এত প্রচার মুখী মানুষ নন, উনি প্রচার বিমুখ একটা মানুষ, খুবই নিরিবিলি উনি কিন্তু অর্থনীতিকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। এবং তার অ্যালাইড ফোর্স হিসাবে উনি গভর্নর ডক্টর আহসানুস মনসুর সাহেবকে যে পেয়েছেন, উনিও কিন্তু অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একজন প্রজ্ঞাবান মানুষ। তারা সবাই মিলে আপনি দেখেন যেই অবস্থাটা ছিল গত 4-5 মাস আগে, কিন্তু আমরা জানতাম যে অমুক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, অমুক ব্যাংকে গেলে গ্রাহকরা টাকা পাবে না, তাদের জমাকৃত অর্থ কিন্তু ব্যাহত হচ্ছে, সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু উত্তরিত হচ্ছে। এই বিষয়গুলো তো আমাদের অ্যাড্রেস করতে হবে। যেখানে 6-7টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল, ভাই যে কথাটা বললেন এক্সিম ব্যাংকের কথা, নজরুল ইসলাম মজুমদার সাহেবের ব্যাংক তো একদমই চলে গেছিলেন, এবং উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের উনি প্রেসিডেন্ট ছিলেন, এবং এটাতে উনি সবসময় প্রধানমন্ত্রীর নেক নজরে থাকার জন্য অন্যান্য ব্যাংক বা বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠানকে চাপ দিয়ে উনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্নভাবে উনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে যেতেন। এইগুলো অনেক দুর্নীতির স্বাক্ষর কিন্তু তারা সবসময় রেখেছেন। তো সেখান থেকে এই একটা ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করানো কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তারপরেও ওনারা যেভাবে কাজ করছেন, বর্তমান সরকার আমাদেরকে একটু সহায়তা করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নয়ন দরকার। এটাই হলো অর্থনীতির সাথে একটা ওতপ্রোত একটা অর্গান হলো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারটা যদি ঠিক না থাকে তাহলে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব আসবে। তো ল অ্যান্ড অর্ডারটা খারাপ হওয়ার কারণ হলো রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত যারা, তারাই তো এখন পুলিশের বিভিন্ন পদে, বিভিন্ন প্রশাসনে তারা বসে আছে, তারা তো কাজ করতে আগ্রহী না। তারা তো তাদের যে ওস্তাদ চলে গেছে, তাদের নেত্রী চলে গেছে, তার কাছ থেকে যে বেনিফিটটা তারা পেয়ে আসতো, এটা তো এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বলে না আগেই ভালো ছিলাম, এই ধরনের একটা স্লোগান কিন্তু আমরা দেখি যে আগেই ভালো ছিলাম। এরা কারা আগে ভালো ছিল? আগে মেরে দূরে খাইতাম দিকে ভালো ছিলাম, এখন কষ্ট করে চলতে হবে বলে আমি খারাপ আছি। ওস্তাদের শিষ্যরা ভালো। হ্যাঁ, তো সেই জন্য আমি বলি যে আমাদেরকে আরো মানে ধীরে সুস্থে এগোতে হবে, এবং এই সরকার যা করছে আমি মনে করি এই একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বর্তমানে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সবার সহযোগিতা চাচ্ছেন এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আপনি আজকে আমি এনবিআর এর চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনলাম, উনি এক জায়গায় বক্তব্য রেখেছেন যে এই এনবিআর এর দুটো দিককে উনি আলাদা করে দেবেন, একটা হলো নীতি আর একটা হলো বাস্তবায়ন। নীতি এবং বাস্তবায়ন যদি আলাদা থাকে তাহলে আপনার আমাদের যে রেভিনিউটা বা আমাদের যে ট্যাক্স আহরণের যে বিষয়টা এটা আরও গতি পাবে। তো এই ধরনের খুব যুগান্তকারী কিছু বিষয় যদি নেওয়া যায় তাহলে অনেক ভালো হবে। আর বিশেষ করে আমি বরাবরই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বর্তমানে যে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ এগুলো নিয়ে যে বেশ একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে এই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, তো আমি মনে করি এটা উত্তরণের জন্য সরকারকে খুব দ্রুত কিছু আইন প্রণয়ন করে এটাকে বাস্তবায়ন দেখাতে হবে, তাহলেই পরিস্থিতির উন্নয়ন হবে। ধন্যবাদ ডক্টর কায়সার, আপনি ঠিকই বলেছেন। আসলে অর্থনীতির ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে আমিও তো এই দেশের নাগরিক, কিছু দেখি যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক, অথচ এই ইসলামী ব্যাংক একসময় এটিএম কার্ড দিয়ে 20,000 টাকা তোলা যাচ্ছিল না, এই কিছুদিন আগে এই অবস্থার পরিবর্তন হয়েছে। আবার এই যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই ব্যাংকটার টোটাল ডিপোজিট আমি যতদূর জানি 40,000 কোটি টাকা, আর সেখান থেকে উত্তোলন করা হয়েছে 62,000 কোটি টাকা। সেই ব্যাংকটাও কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ আছে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আতিক ভাই আপনার কাছে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ছোট্ট আলোচনা এই পার্টটা শেষ করব, তারপর আমরা সমাধানের কিছু কথা শুনবো আপনাদের কাছ থেকে। প্রধান উপদেষ্টা 25শে মার্চ চীন সফরে যাচ্ছেন। এই যে সফর, তার সাথে অর্থনীতির কতটা যোগ থাকছে, আমরা এই আলোচনাটা আপনার কাছ থেকে একটু সংক্ষেপে কংক্রিট আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে যাবেন, কিছু রুটিন বিষয় থাকে। যখনই কোনো আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী দেশ যারা বিশ্ব অর্থনীতিতে যারা ভূমিকা রাখে, চায়না কিন্তু তারই একটি অংশ, এবং চীনের সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক। চীনের সাথে আমাদের ভূ রাজনীতি আছে, চীনের সাথে আমাদের অর্থনৈতিক ব্যাপকভাবে জড়িত, মানে চীন আমাদের উন্নয়নের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন দেখেন আমাদের এই উন্নয়নের পার্টনার হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেই চীন সফর, এটা আমার মনে হয় আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিশাল একটা বিষয় আসবে। এবং আপনাদেরকে আমি ঠিক তার 8 মাস আগের একটা কথা বলি, চীন থেকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বিমুখ হয়ে ফেরত আসছেন খালি হাতে, এবং ওনার সফরটা উনি সংক্ষিপ্ত করে একদিন আগে ওনাকে চলে আসতে হয়েছে। কিন্তু আমার বিশ্বাস যে প্রফেসর ইউনুস যে সফরে যাচ্ছেন, এটা চীন আগ্রহ ভরে ওনাকে নিয়ে যাচ্ছেন। দেখেন বাংলাদেশকে আজকে বিশ্ব মানচিত্রে এই ছোট্ট একটি দেশ, শুধুমাত্র প্রফেসর ইউনুসের কারণে কিন্তু মানুষ আমাদের কাছে আসছে এবং আমাদেরকে কি করছে, আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই যে ডিপ্লোম্যাটিক যে একটা চেঞ্জ, ডিপ্লোম্যাটিক যে একটা পরিবর্তন, এর সাথে কিন্তু অর্থনীতি জড়িত। আপনি যখন আমাকে আমন্ত্রণ করে নিয়ে যাবেন তখন কিন্তু আমার কাছে আমার অনেক কিছু যত সহজে আপনি দিবেন, যখন আমি নিজের মানে আগ্রহ করে নিয়ে যাব তখন সেটা থাকবে না। আমার বিশ্বাস যে চীনের সাথে যে চুক্তিগুলো হবে, চীনের সাথে ব্যবসায়িক যে বিষয়গুলো হবে, সেগুলো অবশ্যই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দুর্নীতিকে মানে পথ বন্ধ করে এই প্রফেসর ইউনুস করবেন। আমার কথা হলো প্রজেক্টগুলো যখন আমাদের দেশে ডিজাইন হয়, যে কথাটি আমাদের কাছারও একটু আগে বললেন যে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংকের টাকা মালিকরা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল সাহেব থেকে শুরু করে আরো অনেক সাহেব, এস আলম বলেন, মানে আমরা আর বারবার ওই যাচ্ছি। কিন্তু আমি যতটুকু আমার সুযোগ থাকে এই অর্থনীতির বিষয়ে কথা বলার, যে প্রফেসর ইউনুস কিন্তু সেই সুযোগটুকু রাখবেন না। যতটুকু কাজ, যতটুকু টাকার প্রয়োজন, আপনারা যখন এই যে আমাদের এই মেট্রো রেলের যখন সংস্কারের কাজে আপনারা দেখেন, যখন আমরা 1 কোটি টাকা দিয়ে আপনার 500 কোটি টাকার কাজ 1 কোটি টাকায় হয়ে যায়, তখন বুঝেন তাহলে প্রফেসর ইউনুস আপনার যেই আমাদের চুক্তিগুলি করে আসবে সেটা অবশ্যই দেশের সপক্ষে থাকবে, দেশের অর্থনীতি। জি, আমরা শেষ করব। মিস্টার আতিক, অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। ডক্টর কায়সার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনীতি কেমন আছে তা নিয়ে। আমরা এই আলোচনা থেকে পরিষ্কার বুঝতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতি যতটা বিপর্যয়ের মুখে ছিল সেই জায়গা থেকে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, ডেভেলপমেন্ট ঘটছে, এবং বাংলাদেশের অর্থনীতির টোটাল ডেভেলপমেন্টের জন্য সরকার যেভাবে কাজ করছে তাতে আজকের আলোচনা থেকে মোটামুটি বেরিয়ে এসেছে যে এই কাজ যদি অব্যাহত থাকে এবং একটা সময় পার করে তাহলে সেটা
একটা অনেক ভালো পজিশনে নিয়ে যাবে বাংলাদেশকে। বাংলাদেশের অর্থনীতি নিশ্চয়ই অনেক বেশি উন্নত হবে। দর্শক, আমরা আলোচনা শেষ করব। শেষ করার আগে একটি দুঃখ প্রকাশ করে শোক জানিয়ে শেষ করতে চাই। আজকেই আমরা যখন টক শোতে আসলাম, ঠিক সেই মুহূর্তেই, তার একটু আগেই মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা গেছেন। আমরা আজকে এই টক শোর শেষ পর্যায়ে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়ে আজকের এই টক শো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।